রাজ্জাক ভাই প্রোডাকশনে নিজের প্রোডাকশনে ম্যাক্সিমাম ছবি আমি নায়িকা হিসেবে আমি করেছি। যখন নাকি আমি গাড়িটি নিয়ে গেলাম মাকে দেখাবো, আমি এক পা দিয়েছি সবে মাটিতে, একটা ছোট্ট ছেলে এসে বলে তাড়াতাড়ি আসেন, আপনার আম্মা। আমার আম্মা কি হয়েছে? আমি তো আসছি তো। তারপর রুমে গিয়ে দেখি মাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। মা এই কয় মিনিট হলো মা মারা গেছে। আমি তখন সেন্সলেস হয়ে ওখানে পড়ে গেলাম, বুঝতে পারছো? এর মধ্যে জহির ভাই আসলেন, সুচন্দা আপা, রাজ্জাক ভাই আসলেন, সব এসে দেশে ওই যে আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা সিনেমা হলে আমাদের শেষ পর্যন্ত সিনেমাটা রিলিজ হয়েছে, ওটা দেখতে যাব কেমন হলো কি হলো, দর্শকরা কেমন নিল, ও আর যাওয়া টাওয়া হলো না। এই হলো আমার জীবন শুরু। তারপরে তো রাজ্জাক ভাইয়ের সাথে কত ছবি, পিস ঢালা পথ, এটা ওইটা। পিস ঢালা পথ সেই সময় সুপার টুপার। আমার ইচ্ছে ছিল আমি আর সিনেমা করব না, কিন্তু তখন শেষ পর্যন্ত রিলিজের পরে এত পরিচালকরা এসছেন, করতেই হবে সিনেমা আপনাকে। তারপর স্বরলিপি, এই সমস্ত সবগুলোতে রাজ্জাক ভাই। তোমার আলোর মিছিল তো আরো পরে, হ্যাঁ আরো পরে। এটা আমি বলছি দেশ স্বাধীনের ঠিক আগে। হ্যাঁ, তারপরে এই করতে করতে তারপরে তোমার ওটা হলো ওই ছবিতে পিস ঢালা পথে। অপূর্ব আমার রাজ্জাক ভাইয়ের গানটা, নৌকায় করে যাচ্ছি এতে, এই সমস্ত সুপার হিট। এগুলো কি আর এখন এত সুন্দর গান পাওয়া যায় বলো? তারপরে যাই হোক, এই সে তো পিস ঢালা পথ ছবির শুটিং হবে। তো শুটিং হবে, এতে শাম সাহেব আমাকে বললো যে শুটিং এ আসতে হবে। আমি বললাম কি বলেন আপনি? আমার মা মারা গেছেন, আমার মার এই যে এই সমস্ত অনুষ্ঠান হবে, বিয়ে হবে, এগুলো আমি এর মধ্যে শুটিং করব কি করে? তখন বলছে যে দেখেন রাজ্জাক ভাই তখন টপ, তোমার আব্বা তখন সাংঘাতিক টপ হিরো, ভীষণ বড় টপ হিরো, একদম শিডিউল পাওয়া মুশকিল। তো বললেন যে দেখো ভাই, আসো সিম্বু আসো, এইসব শোনো, এগুলো সাংঘাতিক কঠিন। তারপরে দেখো, হ্যাঁ, তারপরে যেটা হয়েছে সেটা হলো ওই আমাকে বোঝালেন যে তুমি যদি এই কাজটা না করো, রাজ্জাক সাহেবের শিডিউল আর এই বছরে পাবো না, সামনের বছর ছবিটা দেরি হয়ে যাবে, তুমি করো, তোমার মা চলে গেছেন, এটাই আমরা আর্টিস্টরা আমাদের এইভাবেই চলতে হবে। সবাই বোঝালো যে না করো। তো কি হলো, ওই যে একটা সিকোয়েন্স ছিল রাজ্জাক ভাইয়ের সাথে, আমি বাতাস করছি ওনাকে, ওনার জ্বর হয়েছে দেখছি, এই করছি, আবার মিষ্টি মিষ্টি ডায়লগ বলছি। হ্যাঁ, তো ওইসব ডায়লগ বলতে বলতে মনে করো খুব হাসছি, দুষ্টুমি হাসি, হ্যান ত্যান। তো ডাইরেক্টর কাট বলেছে, হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মার কথা মনে পড়ছে আর কাঁদছি। তখন আমি ভাবলাম যে এদের জীবন কঠিন, ফিল্ম লাইনে যারা কাজ করে এটাই তাদের জীবন। এই যে আমি শর্ট দিচ্ছি, পরে মুহূর্তে আবার কাঁদছি মায়ের কথা মনে করে। যাই হোক, এগুলো অনেক ঘটনা, এত কথা বলতে গেলে তোমাদের অনেক সময় লাগবে। এইভাবে অনেক, আর তোমার আব্বার সাথে কিন্তু আমার অনেক ছবি হয়েছে। আচ্ছা, আব্বা এজ এ ডাইরেক্টর আপনার সাথে মানে কেমন করতেন? ডাইরেক্টর হিসেবে সেটা তো প্রথমে তোমার আব্বার সঙ্গে তো অনেক ছবি হয়েছে, অনেক ছবি। আচ্ছা, তারপরে তোমার নায়িকা হিসেবে উনি নায়ক। অবশ্য তখন একটা সময় রাজ্জাক ভাই, কবরিয়াপা, ওনারা তো সুপার ডুপার হিট ছিলেন। আমি নিজেও রাজ্জাক কবরী ভক্ত ছিলাম। আমি সিনেমা হলে ওই যে সেই অনেক সাধের ময়না, আমার ওইসব দেখতে যেতাম, ময়নামতি ছবি। হ্যাঁ, ওনাদেরই ভক্ত ছিলাম। যাই হোক, পরবর্তীতে তো আমার সাথে কাজ হচ্ছে এই সেই। তো যখন আমি রাজ্জাক ভাই আমরা চলে এসেছি, শাবানা আপাও এর মধ্যে অনেক ছবি করছে, কবরী আপা বোধহয় তখন একটু বেশি দূরে ফিল্মের থেকে। যাই হোক, তো এর মধ্যে অনেক ছবি করেছি ওনার সাথে। আর সবচেয়ে মজার ব্যাপার, রাজ্জাক ভাই নিজের প্রোডাকশনে ম্যাক্সিমাম ছবি আমি নায়িকা হিসেবে আমি করেছি, রাজলক্ষ্মী প্রোডাকশনে আমি করেছি। তারপরে উনি ডাইরেক্টর হিসেবে প্রথম ছবি হচ্ছে তোমার ওই যে অনন্ত প্রেম, অসাধারণ ছবি, ওটা বলা যায় না। তো আমাকে কিন্তু উনি পপ বলে ডাকতেন। হ্যাঁ, এইভাবে করো না, হচ্ছে না, ঠিক মতো করো। আর আমরাও খুব মানতাম, মানে আমি রাজ্জাক ভাই যেভাবে বলতেন, ইমোশনালি কথাগুলো বলতেন, কোনো ইমোশনাল সিন হলে কাছে এসে বোঝাতেন, রাজ্জাক ভাইয়ের কথাগুলো মনে করতাম, মনে করে ওই সিকোয়েন্স করার সময় বেশ চোখ দিয়ে পানি চলে আসতো।